নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প নববধূ। অকস্মাৎ নিচের তলা হইতে তুমুল ঝগড়ার আওয়াজটা আসিতে ইন্দিরা যেন বাঁচিয়া গেল। সকলেই দূর দূর করিয়া নিচে নামিয়া যাইতে সে এতক্ষণে একটু একা থাকিতে পারিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিল। বাড়িতে পা দিবার সময় সকলে মিলিয়া ঘিরিয়া ধরিয়াছিলেন, তবু তখন গুরুজনরা দলে ভারী ছিলেন বলিয়া ছোটরা ঘেঁষিতে পারে নাই। তাহাদের দৃষ্টির পরীক্ষাটাই চলিয়াছিল বেশি, সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে মৃদু মন্তব্য। কিন্তু কড়ি খেলা প্রভৃতি আচার অনুষ্ঠানগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গেই ছোট ছোট দেওর, ননদ, ভাগ্নে ভাগ্নি, ভাসুরঝি প্রভৃতির দল সেই যে ঘিরিয়া ধরিয়াছে, এখনো পর্যন্ত একটু নিঃশ্বাস ফেলিবারও অবকাশ দেয় নাই। তাহাদের প্রশ্ন চলিয়াছে অবিরাম। তাহার অধিকাংশই হয়তো ছেলে মানুষই, কিন্তু তবু তাহার সবগুলির উত্তর দিতে গেলে বিব্রত হইতে হয়। ইন্দিরা উঠিয়া গিয়া বড় আয়নাটার সামনে দাঁড়াইল। কি বিশ্রী অবস্থাই হইয়াছে তাহার। ভারী বেনারসি কাপড়টা এখনো ছাড়া হয় নাই। একে গরম, তাই এত লোকের ভিড় তাহার উপর এই কাপড়, ফলে অনবরত ঘামিয়া তাহার সমস্ত দেহ যেন ফ্যাকাশে হইয়া চুপসাইয়া গিয়াছে। ভিতরে সাদা ব্লাউজটা তো ভিজিয়াছেই, উপরের সিল্কের জামাটা পর্যন্ত সপসপে হইয়া উঠিয়াছে। কপালে চন্দন চিহ্ন অধিকাংশই ধুইয়া গিয়াছে। অযত্ন রচিত কবরী হইতে অনেকগুলি চুল মাথায় কাপড় দেওয়ার অনভ্যাসজনিত টানাটানিতে নামিয়া আসিয়া কপালময় জড়াইয়া রহিয়াছে। তাছাড়া আসিবার সময় ঠাকুমা সিঁথিতে খানিকটা সিঁদুর লাগাইয়া দিয়াছিলেন, তাহারও অনেকখানি ঘামের সঙ্গে মিশিয়া তাহার শুভ্র কপালকে আপনা আপনি রক্তিম করিয়া তুলিয়াছে। আগের দিনের রাত্রি জাগরণ ও দুশ্চিন্তার ফলে চোখের কোলে গভীর কালিমা। এক কথায় তাহার উপর দিয়া যেন একটা ঝড় বহিয়া গিয়াছে। কিন্তু তবুও কপালের উপর হইতে ভিজা চুলগুলি একটা আঙুলে করিয়া সরাইতে সরাইতে ইন্দিরা ভাবিল, তাহাকে খুব খারাপ দেখাইতেছে না তো? বাপের বাড়িতে চিরকাল সে শুনিয়া আসিয়াছে যে তাহার স্ত্রী জনচিত কমনীয়তার নাকি একান্ত অভাব, তাই তাহার রূপ থাকা সত্ত্বেও তাহাকে পছন্দ করা কঠিন। গেছো মেয়ে, মদ্দাটে, ঘোড়ায় চড়া মেয়ে মানুষ, এইসব তাহার চিরকালের আখ্যা। সুতরাং তাহার আশঙ্কা ছিল যে বধূ বেশে হয়তো তাহাকে খুবই বেমানান দেখাইবে। কিন্তু হঠাৎ আজ সে আয়নার সম্মুখে দাঁড়াইয়া আবিষ্কার করিল যে তাহাকে বধূ সাজিয়া অন্যান্য নব অনুরাগিনী বধূদের মতোই দেখাইতেছে এবং সুন্দর দেখাইতেছে। কখন আর কি করিয়া ইহা যে সম্ভব হইল তাহা সে ভাবিয়া পাইল না। শুধু আবেশ মুগ্ধ নেত্রে নিজের দিকে চাহিয়া রহিল। তাহার মনে পড়িল স্বামীর ললিতের কথা। লোকটি শুভদৃষ্টির সময় কিছুতেই ভালো করিয়া মুখ তুলিতেছিল না, অথচ একবার চোখাচোখি হইবার পর হইতে কতবার কত ছলেই না তাহার দিকে চাহিতেছিল। বাসর ঘরে আত্মীয়াদের প্রশ্নের জবাব দিতে গিয়া কেবলই যে তাহার গোলমাল হইতেছিল, তাহার কারণটাও ইন্দিরা জানে। ললিতের মনটা ছিল নতমুখী নববধূর দিকেই। ইন্দিরা ইচ্ছা করিয়াই ললিতের দিকে অবগুণ্ঠনটা টানিয়া দিতেছিল, আর তাহার জন্য বেচারার চোখে কি করুণ মিনতি। ইন্দিরা আপন মনেই হাসিয়া উঠিল, আর সঙ্গে সঙ্গে সুখে ও লজ্জায় তাহার সুন্দর মুখে কে যেন খানিকটা আবির ছড়াইয়া দিল।
অকস্মাৎ আয়নায় আর একখানা মুখ তাহারই পাশে প্রতিফলিত হইল। এ তাহার দেবর, ললিতের ঠিক পরেই যে ভাই অসিত। একবার দ্বারপ্রান্তে দাঁড়াইয়া আয়নাতে ইন্দিরার সহিত চোখাচোখি হইতেই লজ্জা পাইয়া সরিয়া গেল। ইন্দিরাও ত্রস্ত হইয়া ফিরিয়া আসিয়া যথাস্থানে বসিল। ছিছি, না জানি অসিত কি ভাবিল। একটু পরেই তাহার কানে গেল অসিত চাপা গলায় বলিতেছে, আচ্ছা, কি তোমাদের আক্কেল মা? এতক্ষণ এসেছে একটা মানুষ, এখনো সেই বেনারসি জড়িয়ে বসে রয়েছে। কাপড়টাও ছাড়াতে পারোনি? মুখ হাত ধোয়াবে, জল খাওয়াবে, এসব কথাও কি এখনো মনে করিয়ে দিতে হবে? তাহার শাশুড়ি জবাব দিলেন, মনে করিয়ে দিতে হবে কেন বাছা? সব মনে আছে। কি করব, একলা মানুষ, যে দিকটিতে না যাব সেদিকেই গোলযোগ বেঁধে বসে থাকবে। ওলো, ও সরি, বিন্দি, তোদের কি একটু বিবেচনা নেই? এই খেটে খেটে মুখ দিয়ে রক্ত তুলছি, এর মধ্যে কি আমাকেই আবার গিয়ে বউয়ের কাপড় ছাড়াবার বন্দোবস্ত করে দিতে হবে? তোরা কি একটা কাজও পারিস না? আর বড় বৌমাও তো রয়েছে, কাকে বলবো বলো? সব হয়েছে সমান। তিনি আরো কিছুক্ষণ বকিয়া চলিলেন। ইতিমধ্যে সরি বিন্দি অর্থাৎ তাহার দুই যমজ কন্যা হৈ হৈ করিয়া উঠিল। এরই মধ্যে অমনি নতুন বউয়ের কথা টুকুস করে কে লাগালে মায়ের কাছে? ছোটদা বুঝি? বাবা, বাড়ি না ঢুকতে ঢুকতে এই বড় বৌদি এসেছিল, তবু একটু ময়লা, তাই এখনো বাপের বাড়িতে ঠাঁই হচ্ছে। এবার সুন্দরী বউ এসেছে, দেখছি এখানকার মায়া কাটাতে হবে। অসিত কি বলিল বোঝা গেল না, কিন্তু সরমা, বিনোদিনী ও বড় বউ এবং তাহাদের সঙ্গে এক পাল ছেলে মেয়ে আবার আসিয়া পড়িল। সরমা কহিল, চলো গো বৌদি, ও ঘরে, ওইখানেই কাপড় টাপড় ছাড়বে, কল ঘরও ওই পাশে, মুখ হাত ধোও তো চলো। বড় বউ এখনো বধূ, সে ঘোমটার মধ্য হইতেই ফিসফিস করিয়া কহিল, বিন্দি ঠাকুরজি, ও তোরঙ্গটা দেখেছ? কি কাপড় চোপড় আছে? বিন্দি ঘাড় নাড়িয়া চুপি চুপি জবাব দিল, দেখেছি ভাই, ওই অমনি খানকতক করে সব রকম দিয়েছে। তোমার সঙ্গে যা কাপড় এসেছিল তার অর্ধেকও নেই। বড় বউ তেমনি ফিসফিস করিয়া কহিল, তা হোক ভাই, তাতে তো দোষ হবে না, এবারে যে সুন্দর বউ এসেছে। ইন্দিরার ঘাড় আরো নিচু হইয়া গেল। সরমা ব্যাপারটা বুঝিতে পারিয়া তাড়া লাগাইয়া কহিল, বিন্দি, কি দাঁড়িয়ে আছিস সঙ্গের মতো? যা না, তোরঙ্গ খুলে একটা দিশি কাপড় বার করে নিয়ে আয় না। মুখ টিপিয়া হাসিয়া বিন্দি বলিল, যাচ্ছি যাচ্ছি। বলি, সাবান টাবান চাই তো? সরমা জবাব দিল, ওসব কিছু দরকার নেই, কল ঘরে এইমাত্র আমার নতুন সাবান রেখে এসেছি, চলো গো বৌদি। সামান্য কিছু প্রসাধনের পর ইন্দিরা অপেক্ষাকৃত সুস্থ হইল। ইহার পর এক থালা খাবার আসিয়া পৌঁছিল। জল খাওয়ার জন্য পীড়াপিড়ি। যাহারা অনুরোধ করিতেছে তাহারা সকলেই বিবাহিতা। সবাই জানে যে এ অবস্থায় খাওয়া যায় না, তবু পীড়াপিড়ির অন্ত নাই। যে ঘরটাতে ইন্দিরা বসিয়াছিল সেটা নাকি ললিতেরই ঘর, অর্থাৎ এখন হইতে তাহারও। ইহারই এক ফাঁকে ললিত একবার ব্যস্তভাবে ঢুকিল। অকারণে দেরাজটার দু তিনটা টানা খুলিয়া কি নাড়াচড়া করিল, আবার ব্যস্তভাবে চলিয়া গেল। বড় বউ আর বিন্দি তখন চুপি চুপি আপোষে আলাপ করিতেছিল, কিন্তু সরমা মুখ টিপিয়া হাসিল, আর ইন্দিরা লজ্জায় লাল হইয়া উঠিল। কি লোকটার আক্কেল, বুদ্ধি বিবেচনা যদি একটু আছে, দেরাজ হইতে কিছু একটা বাহির করিয়া লইয়া গেলেও তো চলিত।
ইতিমধ্যে নিচে আরো বহু লোকের কণ্ঠস্বর শোনা গেল। আত্মীয়া কুটুম্বিনীর দল একে একে আসিতেছেন। বিন্দি কহিল, মঙ্গেরের পিসিমা এলেন বোধ হয়। ওলো সরি, শোন, আমাদের মোহিনীদির গলা পাচ্ছি না, চল দেখে আসি। ফলে সবাই নিচে নামিয়া গেল। ইন্দিরা আবারও একা। সে একটা আরামের নিঃশ্বাস ফেলিয়া বিছানাতে গা এলাইয়া দিল। সমস্ত শরীর তখন ক্লান্তিতে ভাঙিয়া আসিতেছে, আর যেন বসিয়া থাকা যায় না। কিন্তু একটু পরেই লক্ষ্য করিল দ্বার প্রান্তে অস্পষ্ট একটা ছায়া, কে যেন আড়াল হইতে তাহাকে লক্ষ্য করিতেছে। একটু ঘাড় ফিরাইতেই দেখিল 14-15 একটি ছেলে। ললিতের সহিত মুখের এতই সাদৃশ্য যে চিনিতে ভুল হয় না, এও তাহার একটি দেবর। সহসা চোখাচোখি হইতেই দারুণ লজ্জা পাইয়া জিতু পালাইতেছিল, কিন্তু ইন্দিরা তাড়াতাড়ি উঠিয়া বসিয়া চুপি চুপি ডাকিল, এসো না ভাই ঠাকুরপো। জিতু অপ্রতিভভাবে হাসিতে হাসিতে ঘরে ঢুকিল। ইন্দিরা তাহার হাত ধরিয়া পাশে বসাইয়া কহিল, অমন চুপি চুপি পালিয়ে যাচ্ছিলে যে, আমি বুঝি তোমার পর? ইন্দিরার ঠিক পরে যে ভাইটি, তাহার এমনি বয়স। তাহার কথাই ইন্দিরার মনে পড়িয়া গেল। জিতু অপ্রস্তুত হইয়া কহিল, না না, তা নয়, ভাবলুম আপনার শরীর খারাপ, শুয়েছেন, মিছিমিছি ঘরে ঢুকলেই আবার হয়তো আপনি উঠে পড়বেন। ইন্দিরা কহিল, তা হোক, তুমি বসো, কিন্তু তা বলে তুমি ভাই আমাকে আপনি বলতে পারবে না, বড্ড যেন পর পর লাগে। জিতু বলিল, তবে কি বলবো? কেন, তুমি বলবে, তোমার দাদাকে কি বলো? জিতু ঘাড় নিচু করিয়া কহিল, বারে, একদিনে কি বলা যায়? এই সময়ে নিচে হইতে অসিতের গলা পাওয়া গেল। জিতু, ওরে জিতু। জিতু তাড়াতাড়ি উঠিয়া পড়িল। ছোড়দা ডাকছে বৌদি, আমি এখন আসি, বোধহয় আবার কোথাও নেমন্তন্ন করতে যেতে হবে। ইন্দিরা হাসিয়া প্রশ্ন করিল, তুমি বুঝি সব নেমন্তন্ন করছো? জিতু লজ্জা পাইয়া কহিল, না না, তা নয়, ভট্টাচার্য মশাই যাচ্ছেন, আমাকেও সঙ্গে থাকতে হচ্ছে। জিতু চলিয়া গেল, কিন্তু ইন্দিরার আর শোয়া হইল না, কারণ সেই সময়ই ওপাশের বারান্দায় আবার কাহার পদশব্দ শোনা গেল। ইন্দিরা মাথায় কাপড়টা টানিয়া দিয়া ভালো করিয়া বসিতে না বসিতেই ঘরে ঢুকিল 19-20 বৎসরের একটি বিবাহিতা মেয়ে। মেয়েটির দিকে একবার মাত্র চাহিলেই নজরে পড়ে তাহার অস্বাভাবিক গৌরবর্ণ এবং বড় বড় চোখ, কিন্তু আর যেন কোথাও কোনো স্ত্রী নাই, অত্যন্ত কঠিন ও পুরুষ মুখের ভাব। সে কাছে আসিয়া প্রশ্ন করিল, তুমি বুঝি নতুন বউ এলে? ইন্দিরা একটু বিস্মিত হইল, কিন্তু ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। মিনিট কয়েক নির্নিমেষ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া থাকিয়া কহিল, ভালো, ললিতদা তোমাকে নিজে দেখেই এনেছে বোধ হয়, পছন্দ হলেই ভালো। আরো কিছুক্ষণ সে তেমনি স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। ইন্দিরা তাহার এই কঠিন দৃষ্টির সম্মুখে যেন অত্যন্ত সংকুচিত হইয়া উঠিল। সে নীরবে বসিয়া ঘামিতে লাগিল, কি আলাপ করিবে ভাবিয়া পাইল না। আরো একটু পরে সেই মেয়েটি কহিল, শোনো, মুখ তুলে চাও, আমি তোমার চেয়ে ফর্সা না কালো? ইন্দিরা অস্পষ্ট স্বরে কহিল, ফর্সা। তোমার চেয়ে ভালো দেখতে না খারাপ? না না, চুপ করে থেকো না,
জবাব দাও। এ প্রশ্নের জবাব দেওয়া যায় না। ইন্দিরা অনেক চেষ্টা করিয়াও এই মেয়েটির মধ্যে কোনো স্ত্রী খুঁজিয়া পাইল না। তবু মুখে কহিল, অনেক ভালো। তবু তোমাকে পছন্দ করেই এনেছে। সে আর দাঁড়াইল না, চোখের দৃষ্টিতে যেন এক ঝলক অগ্নিবৃষ্টি করিয়া চলিয়া গেল। তাহার বাহির হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকিলেন মুঙ্গেরের পিসিমার দল। পিসিমা, তাহার মেয়ে মোহিনী, তাহার পুত্রবধূ, এক দল, সঙ্গে সঙ্গে সরিবিন্দিও। ঘর ভরিয়া গেল। আবার সেই মুখ তুলিয়া দেখানো, লজ্জায় চোখ বুজিয়া আসা। পিসিমা পুত্রবধূর দিকে কি যেন একটা অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, বাহ, বেশ বউ হয়েছে আমাদের ললিতের, খাসা বউ, ওর বরাতটাই ভালো। বলিয়া একজোড়া সোনার ঝুমকা বাক্সশুদ্ধ হাতে গুঁজিয়া দিলেন। মোহিনী এতক্ষণ পিছন হইতে একদৃষ্টে দেখিতেছিল, এখন কোলের ছেলেটা নামাইয়া দিয়া কাছে আসিয়া সহসা পাশে বসিয়া পড়িল। তাহার পর দুই হাত দিয়া ইন্দিরাকে জড়াইয়া ধরিয়া দুই গালে দুইটা চুম্বন করিয়া কহিল, বেশ ভাই বৌদি, তোমাকে আমার বড্ড পছন্দ হচ্ছে। আমি যদি পুরুষ মানুষ হতুম তো তোমাকে চুরি করে নিয়ে যেতুম, না হয় ললিতদা শেষ পর্যন্ত পুলিশে দিত। সবাই হাসিয়া উঠিল। শর্মা কহিল, আহা, আমাদের মোহিনীদি নতুন বউ পেয়ে যে গলে গেল একেবারে, এখন আর আমাদের দিকে নজর নেই, আগে তো আমাদের নিয়েই পালাবে বলতে। মোহিনী একটা ভালো হাতির দাঁতের সিঁদুর কৌটো বাহির করিয়া খানিকটা সিঁদুর লইয়া ইন্দিরা সিঁথিতে লাগাইয়া দিল। তাহার পর কৌটাটা হাতে দিয়া কহিল, এই কৌটো থেকেই সিঁদুর নেবে রোজ, আমার দেওয়া কৌটো, ওর পয় আলাদা। আমার শাশুড়ি সধবা গেছে, দিদি শাশুড়ি গেছে, তার শাশুড়িও গেছে, আমিও যাব, দেখবে। সগর্ব হাসিতে মুখ উজ্জ্বল হইয়া উঠিল তাহার। সে একবার উপস্থিত সকলের দিকে চাহিয়া লইয়া কহিল, শরী, হাসছিস? দেখবি যাই কিনা। ইতিমধ্যে বিন্দি কাছে আসিয়া ইন্দিরাকে ফিসফিস করিয়া প্রশ্ন করিল, আমাদের আসবার আগে ওই যে ছুঁড়ি ঘর থেকে বেরিয়ে গেল, ও কিছু বলছিল নাকি তোমাকে? ইন্দিরা কি জবাব দিবে ভাবিয়া পাইল না, চুপ করিয়া বসিয়া রহিল। বিন্দি তখন নিজেই বলিল, কি আসপদ্দা ছুঁড়ির, আর কি সাহস! জানো বৌদি, আমাদের মেজদাকে কি কম ফাঁদে ফেলেছিল ও? মেজদা দিন কতক ওকে বিয়ে করার জন্যে খেপে উঠেছিল একেবারে, ছেলে এই বিষ খায় তো এই বিষ খায়, কি কাণ্ড! তবে নাকি বাবা বড় শক্ত মানুষ, তাই কিছুতে নইল না। শেষে বেগতিক দেখে ওর বাবা অন্য বিয়ে দিলে। সাংঘাতিক মেয়ে ও। সহসা ইন্দিরার মনে হইল, মনের মধ্যে অনেকগুলি আশার আলো একসঙ্গে নিভিয়া গেল। উৎসব বাড়ির যে রেশ তাহার মনের মধ্যে প্রতিধ্বনিত হইতেছিল, তাহারও সব কয়টি তার অকস্মাৎ যেন বেসুর বাজিয়া উঠিল। সে বিবর্ণ মুখে একবার ঢোক গিলিল। শর্মা কাছে আসিয়া চুপি চুপি কহিল, কার কথা বলছিস না বিন্দি? বিন্দি কহিল, আমাদের হিমি। আর কার কথা? দেখিসনি আমরা যখন আসছি হিমি ঘর থেকে বেরিয়ে গেল? গালে হাত দিয়া শর্মা কহিল, ও মা, তাই নাকি? কি সাহস বাবা! কালা মুখ এখানে বার করতে লজ্জা করে না ওর? বিন্দি কহিল, হ্যাঁ, ওর আবার লজ্জা।
লজ্জা হবে একেবারে মোলে। মায়েরও যেমন, ওদের বাড়ি আবার গেল নেমন্তন্ন করতে। শর্মা কহিল, তা ও যে আবার এ ভিটে পা দেবে তা মা কেমন করে জানবে বল? এখনো কি মেজদার আশা ছাড়তে পারেনি ও? সহসা ইন্দিরার বিবর্ণ মুখের দিকে চোখ পড়িতে মোহিনী কহিল, বৌদির মুখটা অমন শুকিয়ে গেল কেন ভাই? কোনো অসুখ করছে কি? ইন্দিরা ঘাড় নাড়িয়া জানাইল, না। কিন্তু মোহিনী শুনিল না, বলিল, তুমি না বললে কি হবে ভাই? ও আমি জানি, আমারে তো বিয়ে হয়েছে, আর সে এমন বেশি দিনের কথা নয় যে ভুলে যাব। একে উপোস, তাই ঘুম নেই, তাই এই ধকল। শরীরের যা অবস্থা হয় তা আমি জানি তো। ওরে তোরা চ দেখি, আমরা নিচে যাই ভাই বৌদি। মামিমার সঙ্গে এখনো দেখাই হয়নি বলতে গেলে। তুমিও বরং একটু শুয়ে পড়ো। এই সরি, চল বিন্দি, ওঠ, এখন আর বেচারিকে জ্বালাতন করিসনি। মোহিনী একরকম জোর করিয়াই সবাইকে টানিয়া লইয়া গেল। খালি গেল না ছোটর দল, 3-4টি ছেলে মেয়ে তখনও তাহাকে ঘিরিয়া হাঁ করিয়া চাহিয়া বসিয়া রহিল। সুতরাং ইন্দিরা শুইতে পারিল না, চুপ করিয়া বসিয়াই রহিল, যদিও তখন সত্যিই তাহার মাথাটা রীতিমতো ধরিয়া উঠিয়াছে। বারান্দার দ্বার পথে কাহার যেন একটা ছায়া পড়িল। একটু পরেই অসিতের গলা পাওয়া গেল, এই বেবি শোন। একটি বছরাষ্টেকের মেয়ে সেই দলের মধ্য হইতেই সাড়া দিল, ছোটকা ডাকছ? সে উঠিয়া গেল। একটু পরেই একখানা পাখা হাতে করিয়া ঘরে ঢুকিয়া তাহাকে সাড়ম্বরে হাওয়া করিতে বসিল। তাহার ভাবভঙ্গি দেখিয়া ইন্দিরা হাসিয়া তাহার হাত হইতে পাখাটা কাড়িয়া লইতে গেল, কিন্তু সে কিছুতেই ছাড়িল না, বরং গম্ভীর মুখে কহিল, ছোটকা ভারী বকাবকি করছে আমাকে, বলে তোরা অতগুলো লোক হাঁ করে বসে রয়েছিস ওখানে, এই কথাটাও কি আমার বলে দিতে হবে? একটু বুদ্ধি নেই? সে হবে না কাকিমা, বাতাস আমি করবই। অগত্যা ইন্দিরা চুপ করিয়া রহিল। হাওয়াটাতে বাস্তবিকই বড় আরাম বোধ হইতেছিল তাহার। সঙ্গে সঙ্গে অসিতের প্রতি কৃতজ্ঞতাতেও তাহার মন ভরিয়া গেল। এখানে আসা পর্যন্ত এই অল্প সময়ের মধ্যেই লোকটির যেটুকু পরিচয় পাইয়াছে তাহাতেই বুঝিয়াছে যে বাড়ির মধ্যে এই লোকটিরই বুদ্ধি বিবেচনা সকলের চেয়ে বেশি। কিন্তু বেশিক্ষণ সে চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না। যত আশা আকাঙ্ক্ষা বাসনা লইয়া সে এ বাড়িতে আসিয়াছিল, তাহার বিকশিত কুমারী জীবনের যত কিছু স্বপ্ন, সমস্তরই আনন্দমঞ্জরীগুলি কিছুক্ষণ পূর্বে সেই গৌরাঙ্গী মেয়েটির উষ্ণ নিঃশ্বাসে যেন পুড়িয়া ঝলসাইয়া গিয়াছে, আর তাহারই অসহ বেদনা তাহার কণ্ঠ রোধ করিয়া ধরিতেছে। সে আর স্থির থাকিতে না পারিয়া উঠিয়া দাঁড়াইল। ইতিমধ্যে পান্তুয়া ভাজা শুরু হইয়াছে। এই সংবাদ পৌঁছিতে ছেলের দল সরিয়া পড়িয়াছে। ইন্দিরা তখন একা। সে আস্তে আস্তে উঠিয়া বাগানের দিকের বারান্দায় গিয়া দাঁড়াইল। তখন সন্ধ্যা হইয়া আসিয়াছে। তাহারই চমৎকার স্নিগ্ধ ঝিরঝির হাওয়ায় তাহার মাথা যেন অনেকটা পরিষ্কার হইয়া আসিল। সে একটা লোহার থামে মাথা রাখিয়া চক্ষু বুজিল। উৎসব বাড়ির কোলাহল সেখানেও কানে আসিতেছিল। বাগান হইতে ভাসিয়া আসা মিশ্র ফুলের গন্ধ মিষ্টান্নের গন্ধের সহিত মিলিয়া বারবার তাহাকে স্মরণ করাইবার চেষ্টা করিতেছিল যে এই আনন্দ উৎসবের আয়োজন চলিয়াছে তাহাকে কেন্দ্র করিয়াই। ইহার নায়িকা সেই। কিন্তু কিছুতেই তাহার মনে কোনো উৎসাহ জাগিল না। সামান্য একটুখানি ইতিহাস এই সব কিছুই তাহার কাছে অর্থহীন করিয়া দিয়াছে। মনে হইতেছে
ইহার কোনো অর্থই কোনোদিন সে খুঁজিয়া পাইবে না। বহুক্ষণ সে এইভাবে দাঁড়াইয়া রহিল। সে যে কোনো একটা বিশেষ কথা ভাবিতেছিল তাহা নয়, তবু কখন যে তাহার চোখ দিয়া জল পড়িতে শুরু হইয়াছে তাহা সে বুঝিতে পারে নাই। এমনকি কখন যে ললিত নিঃশব্দে তাহার কাছে আসিয়া দাঁড়াইয়াছে তাহাও সে টের পায় নাই। সহসা তাহার চমক ভাঙিল ললিতের স্পর্শে। সে আস্তে আস্তে ইন্দিরার কাঁধের উপর একটা হাত রাখিয়া চুপি চুপি কহিল, তুমি এখানে একলাটি দাঁড়িয়ে কেন ইন্দু? তোমার কি খুব কষ্ট হচ্ছে? ও কি, কাঁদছ তুমি? ইন্দিরা চমকিয়া উঠিয়া তাড়াতাড়ি আঁচল দিয়া চোখ মুছিয়া মাথার কাপড়টা ভালো করিয়া টানিয়া দিল। কিন্তু চোখের জল তাহার বোধ করি ললিতের স্পর্শেই আরো বিদ্রোহী হইয়া উঠিল। সে কিছুতেই কান্না চাপিতে পারিল না। ললিত অত্যন্ত বিব্রত হইয়া উঠিল। স্ত্রীর সহিত পরিচয় তাহার বেশিক্ষণের নহে, এমনকি পরিচয় নাই বলিলেও চলে। এক্ষেত্রে কি বলা কিংবা কিভাবে সান্ত্বনা দেওয়া উচিত তাহা সে ভাবিয়া পাইল না। অসহায়ভাবে খানিকটা এদিক ওদিক চাহিয়া ইন্দিরার একখানা হাত নিজের হাতের মধ্যে তুলিয়া লইয়া কহিল, কেঁদো না লক্ষ্মীটি, আজকের দিনে চোখের জল ফেলতে নেই। ছি, তোমার কি মায়ের জন্য মন কেমন করছে? এই তো 5-6টা দিন পরে আবার সেখানে যাবে, ভয় কি? এখানে কি কেউ কিছু বলেছে তোমাকে? ইন্দিরা নীরবে ঘাড় নাড়িল। তাহার পর বারবার মুছিয়া চোখের জলটাকে কতকটা সংযত করিয়া লইল এবং ললিতের হাত হইতে হাতটা টানিয়া লইয়া আবার ঘরের মধ্যে আসিয়া বসিল। ললিত পিছু পিছু ঘরের মধ্যে ঢুকিল, কিন্তু আর কাছে গেল না। সেইখানেই দাঁড়াইয়া দাঁড়াইয়া খানিকটা ইতস্তত করিয়া আপন মনেই কহিল, এরাই বা গেল কোথায় ছাই? কি সব আক্কেল জানি না, বেচারিকে একলা রেখে। আচ্ছা, দেখছি, আমি শরীকে পাঠিয়ে দিচ্ছি। ইন্দিরা প্রবল বেগে ঘাড় নাড়িয়া অস্পষ্ট মৃদুকণ্ঠে কহিল, না না, আমি বেশ আছি, কাউকে ডাকবেন না। আবারও দুজনে নীরব। খানিকটা পরে ললিত আস্তে আস্তে গিয়া চৌকিটারই একপাশে বসিয়া পড়িল। তাহার বুকে এ কিসের চঞ্চলতা? সে কিছুতেই ভালো করিয়া কথা কহিতে পারিতেছে না কেন? ইন্দিরারও মনে হইতেছিল যেন দম বন্ধ হইয়া যাইবে। তাহার বুকে যেন ঢেঁকির পাড় পড়িতেছিল। ললিত চুপি চুপি কহিল, তোমাকে পেয়ে একটু আগে আমার নিজেকে কি সৌভাগ্যবানী যে মনে হচ্ছিল, কিন্তু তখন তোমার দিকটা ভাবিনি। তোমাকে পেলুম এই আনন্দেই মাতাল হয়েছিল। তুমি যে তেমনি আমাকে পাওয়া দুর্ভাগ্য বলে মনে করতে পারো এই কথাটা তখন মনে পড়েনি। সত্যি তো, কি বা আমার যোগ্যতা? কে জানে কেন ললিতের গলা সুরে ইন্দিরার কণ্ঠ উপচাইয়া কান্না বাহির হইতে চাহিল। সে কোনো মতেই অশ্রু রোধ করিতে পারিল না। ললিত আবার কি বলিতে যাইতেছিল, কিন্তু নিচে হইতে তাহার মায়ের কণ্ঠস্বর পাওয়া গেল। তিনি কাহাকে যেন চুপি চুপি বলিতেছেন, তুইও যেমন, বউ একলা আছে বলে দুর্ভাবনায় তো তোর ঘুম হচ্ছিল না। ওরা আজকালকার ছেলে মেয়ে, তা ভুলে যাস কেন? ভাবলুম যে সে এসে অবধি তো আমি 1 মিনিট অবসর পাইনি, যেতেও পারিনি। এখন একটু গিয়ে নতুন বউয়ের কাছে বসি। ও মা, গিয়ে দেখি ছেলে বউ আমার দিব্যি বারান্দায় হাত ধরাধরি করে গল্প করছে, যেন কতকালের পরিচয়। আমি লজ্জা পেয়ে পালিয়ে এলুম।
ইন্দিরা জিভ কাটিয়া ঘাটটা আরও নিচু করিল। ললিত আর কোনো কথা বলিবার অবসর পাইল না। বিষম লজ্জিত হইয়া ওপাশের বারান্দা দিয়াই পলায়ন করিল। নিচ হইতে শরীর কণ্ঠস্বর শোনা গেল, হুমা তাই নাকি? অবাক করেছে বাবা, আমরাও তো আজকালকার মেয়ে, কিন্তু এমন বেহায়া। কে যেন তাহার মুখ চাপিয়া ধরিল। মোহিনীদি বোধ হয়। বলিল, তুই থাম সরি, সবাইকেই চিনি, ষাঁড়ের মতো গলা বার করে অত জাহির করতে হবে না। তুই তো বাসর ঘর থেকেই বরের সঙ্গে ফিসফিস করতে শুরু করেছিলি। একটু পরেই মোহিনী উপরে আসিল। কোলের ছেলেটাকে মেঝেতে নামাইয়া দিয়া বিছানার উপরেই বসিয়া পড়িয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, ও মা, তুমি তো একলাই রয়েছ, তবে যে ওরা। তাহার পরেই কথাটা চাপিয়া গিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্দিরার মুখের দিকে চাহিয়া কহিল, তোমার চোখ অত লাল কেন ভাই? যেন মনে হচ্ছে কাঁদছিলে। ইন্দিরা তাড়াতাড়ি ঘাড় নাড়িল, কিন্তু মোহিনী ছাড়িবার মেয়ে নয়। সে ডান হাতে তাহার চিবুকটা তুলিয়া ধরিয়া কহিল, হুম, তুমি না বললেই আমি শুনব কেন? এই যে দিব্যি কান্নার চিহ্ন দেখছি, ব্যাপার কি বলো তো? বাড়ির জন্য মন কেমন করছে? ইন্দিরা কথাটা চাপা দিবার জন্য সায় দিল, কিন্তু এই তীক্ষ্ণ দৃষ্টিশালিনী মেয়েটিকে তবু ফাঁকি দেওয়া গেল না। সে মাথা নাড়িয়া কহিল, না ভাই, আমায় অত সহজে ঠকাতে পারবে না। আমি তখনই দেখে গেছি। হঠাৎ তোমার কি হলো? ওহো, সরিবিন্দির কথাটা তোমার কানে গেছে না? আহ, আমার কপাল, নিশ্চয়ই তাই। ইন্দিরা ঘাড় হেঁট করিয়া রহিল। মোহিনী কাছে আসিয়া তাহাকে একেবারে বুকের মধ্যে টানিয়া আনিয়া কহিল, ওরে পাগলি, বৌদি হও আর যাই হও, বয়সে আমার ছোট, পাগলিই বলবো। ওসব কথা নিয়ে কি দুঃখ পেতে আছে? তখন সবে ওর উঠতি বয়স, আর মেয়েটাও ভারী বাজি। ওকে জড়াতে চেয়েছিল, তখন ঝোঁকের মাথায় কি বলেছিল সেই কথা কি আজও ধরে বসে থাকে কেউ? তাছাড়া পুরুষ মানুষ, বিয়ের আগে অমন অনেক নেশা লাগে। তখন তো আর তুমি আসনি ভাই। এমন ভাগ্যি যে হবে তা ও জানতও না। নাও নাও, ওসব তুচ্ছ কথা নিয়ে তুমি মাথা ঘামিও না। একটু মাথা তুলে চাও দেখি আমার দিকে, মুখ তোলো। এমন রূপ যার, সে আবার ওইসব ভেবে মন খারাপ করে? ওলো বৌদি, আমারই যে মাথা ঘুরে যাচ্ছে তোমার দিকে চেয়ে। মেজদা তো তুচ্ছ, চিরকাল মাথা মুড়িয়ে এই পায়ে দাসখত লিখে বসে থাকবে, দেখবি। ইন্দিরা তাহার ভাবভঙ্গিতে হাসিয়া ফেলিল। তখন তাহার চোখের পাতা ভিজা। তাহারই মধ্যে এই হাসিটি শরতের আকাশের মতোই ভারী মধুর লাগে। মোহিনী তাহাকে একটা চুম্বন করিয়া কহিল, চল ভাই বৌদি, আমরা নিচে যাই, ওদের কাছে গিয়েই বসিকে। ইন্দিরা উঠিয়া মোহিনীর ছেলেটিকে কোলে তুলিয়া লইল। তখন তাহার মন হালকা হইয়া গিয়াছে। কিছুক্ষণ পূর্বের বেদনার যেন চিহ্ন মাত্রও নাই। আবার উৎসব বাড়ির নেশা লাগিয়াছে তাহার মনে। মোহিনীর পিছনে পিছনে লজ্জিত নত মুখে সে নিচে নামিয়া গেল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে
খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।